আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম কে হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শ্রী দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। শ্রী দর্শক, স্ক্রিনের উপর যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন যখন আপনারা আমাদেরকে করবেন, একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে আপনারা টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং টিভিতে একটু দূরে সরে যাবেন এবং সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন। তাহলে আমরা আপনাদের কথা আমরা শুনতে পারবো, প্রশ্নগুলো বুঝতে পারবো এবং আমরা আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। সেই দর্শক, আমি সবসময় কিছু আপডেট দিয়ে থাকি। তো সে ব্যাপারে আমরা জানি যে রিসেন্টলি কোর্ট অফ আপিল থেকে একটা ডিসিশন এসেছে যে চাইল্ড অ্যাপ্লিকেশন যেগুলো আছে, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, সেই চাইল্ড অ্যাপ্লিকেশন, চাইল্ডদের জন্য যে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ ব্রিটিশ সিটিজেন, সেটার ফিস আমরা জানি যে 1012 পাউন্ড। এবং এইটাকে চ্যালেঞ্জ করা হয়, চ্যালেঞ্জ করার পরে এটা কোর্ট অফ অ্যাপিল থেকে রিসেন্টলি ডিসিশন হয়েছে যে এই যে 1012 পাউন্ড যে চাইল্ড সিটিজেনশিপের ফি যেটা নেওয়া হয়, সেটা আসলে আনলফুল। এবং এখানে একটা ব্রেকডাউন দেওয়া হচ্ছে। সেই ব্রেকডাউনে যেটা দেখা যাচ্ছে যে 372 পাউন্ড পড়ে এই ধরনের অ্যাপ্লিকেশনের কস্ট, আর সেখানে অ্যাপ্লিকেশনের চার্জ নেওয়া হয় 1012 পাউন্ড, এবং এখানে 640 পাউন্ড এই অ্যাপ্লিকেশনগুলোর উপর প্রফিট কস্ট করা হয়, হোম অফিস প্রফিট কস্ট করে। তো এটা আসলে রিসেন্টলি কোর্ট অফ অ্যাপিল থেকে ডিসিশন এসেছে যে এই যে ফিস চাইল্ড সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনে যে ফিস, এটা আনলফুল। কলার যদি থাকে আমি কল নেব। আসসালামু ভাই। আসসালামু আলাইকুম। জি জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ভাই। আমি লাস্ট ফেব্রুয়ারিতে 20 রুলে কেস করছিলাম আর কি। তে এটার ডিসিশন দিতে কতদিন লাগবে? কি অ্যাপ্লিকেশন করেছেন ভাইয়া? লাস্ট ফেব্রুয়ারিতে আমি আর কি 20 রুলের মাধ্যমে আর কি আমি অ্যাপ্লাই করলাম। তো এটার ডিসিশন দিতে হোম অফিসে কতদিন লেট লাগার এখন কারেন্ট টাইমও কোনো আইডিয়া আসেনি। আপনি দেশে 20 কোয়েশ্চন হইলো বুঝলেন ভাই? হ্যাঁ বলেন। জি বলেন। সেকেন্ড কোয়েশ্চন হলো, আমার ফার্স্ট টাইম জাতীয় অ্যাপ্লিকেশন করলাম 2019। তো আমার তারা 2 বছর মানছিল না মানে লাস্ট জানুয়ারিতে আমার 20 ইয়ার শুরু হয়ে গেছে। তো যেটুকু জাজের ডিসিশন দেন না নি আপিল গিয়া, কারণ নভেম্বরও ডিসিশন দিয়েছেন 2020, আর 2021 জানুয়ারিতে আমার 20 ইয়ার শুরু হয়ে গেছে। তো আমার বাইশায় কইছেন দেখো 1999 and 2000 প্রুফ আছে, তাই নিতা মানরা না হলে সাক্ষী থুয়া দিচ্ছি করলেছেন বা প্রুফ আছে, জেনুইন প্রুফ আছে, তার মধ্যে যা মানছেন না হলে খুব মানে আমরা লগে ডিসক্রিমিনেটর করছে নাকি। তো লাস্ট মধ্যে আমার বারিশায় তান্ডে ওপেন কোর্টে চ্যালেঞ্জ করে আইছেন যে তুমি জানো দেখো তুমি নিয়ার খেয়েছি তুমি যদি কনসিডার না হলো 2 মাস বাদে আমার ক্লায়েন্টের পুরা হলে বাদে হোম অফিসে যাইব। আপনি কি হোম অফিসে গেলে তো দিতে হতো, বাদে আবার অ্যাপ্লাই করছি। কি তা মনে করেন? ও আপনি আবার অ্যাপ্লাই করেছেন? জি জি। তো অ্যাপ্লাই করেছেন, আপনি বলছেন যে 2 বছর নিয়ে ডিসপিউট ছিল এবং সেই 2 বছরটা কোর্ট থেকেও সেটা মানে নাই, কিন্তু সেই 2 বছর তো আপনার পূর্ণ হয়ে গেছে, তাই না? পূর্ণ হয়ে গেছে। জি জি। তাহলে তো এখন তো আমার মনে হয় যে আর অসুবিধা হওয়ার কথা না। যদিও আমি ডকুমেন্ট জাজে এটা বলতেছেন টাইম অফ অ্যাপ্লিকেশন অন পুরা হইছে না, কিন্তু আমার এক্সপেরিয়েন্সের কাগজ ছিল, ক্রেডিট স্কোরের কাগজ ছিল, সেইটা মানতেছে না। এমন ডিসপিউট লাগাইছে সে কোর্টে, সে বলতেছে আমি বানাইয়া দিয়ে দিই। ঠিক আছে। তো যেহেতু এখন পূর্ণ হয়ে গেছে এবং আপনি নতুন করে ফিস পেইং অ্যাপ্লিকেশন করেছেন, তা সাধারণত 6 মাস ওরা একটা স্ট্যান্ডার্ড টাইম নেয় যে 6 মাসের ভিতরে ওরা ডিসিশন দেবে। যদি 6 মাসের ভিতরে যদি কোনো আপনি ডিসিশন না পান,
তাহলে যদি 6 মাস পার হয়ে যায় তাহলে আপনি তখন তাদেরকে চেঞ্জ আপ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে খুবই ডেসপারেট আপনি ডিসিশন চান, তাহলে আপনি আপনার এমপির কাছেও যেতে পারেন, তখন এমপি সরাসরি যোগাযোগ করতে পারে। তো আপনি আপাতত 6 মাস অপেক্ষা করে দেখেন, 6 মাস না হলে তারপরে যে আপনি আসলে তাদেরকে চেঞ্জ আপ করতে পারেন, তাদেরকে চিঠি লিখতে পারেন, ইমেল করতে পারেন, কিংবা ফোন দিতে পারেন ডিসিশনের জন্য। তো যেহেতু 2 বছর আপনার পূর্ণ হয়ে গেছে, 20 ইয়ার্স অফিসিয়ালি যদি ওরা অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু 276 আছে। ভাই জাজ মানতেছে, আর আমি 2001-এ 5 জানুয়ারিতে আমি অ্যাসাইলাম করছিলাম, সেই দিন থেকে মানতেছে জাজ। তো মানতেছে, সে বলতেছে তুমি আর্লি জানুয়ারি আসছো 2001-এ। তো আর্লি জানুয়ারি কি হয়, জানুয়ারি 5 তারিখে যদি আমি অ্যাপ্লাই করি, তো জানুয়ারি 1-2 তারিখে আসছিনি বা জানুয়ারি 1st উইকে আসছিনি। তো এই ডেট থেকে জাজ মানতেছে আর্লি জানুয়ারিতে, আর্লি 2001-এ আসছে। ঠিক আছে, এখন যেহেতু 2 বছর পূর্ণ হয়ে গেছে, আপনি অ্যাপ্লিকেশন করছেন, 6 মাস অপেক্ষা করে দেখেন, স্ট্যান্ডার্ড টাইম 6 মাস। এটা কোনো ডিসপিউট করবে নি, এখন এটা কোনো ডিসপিউট করবে নি, এমনি জান না আমি না, তুমি প্রথমে যাদের একটা ফাইন্ডিং ওখানে আছে, যাদের একটা ফাইন্ডিং আছে, এবং আপনার তো ডকুমেন্ট আছে, আপনি বলছিলেন যদিও সেই ডকুমেন্টগুলো আগে পরে অ্যাকসেপ্ট হয়নি, কিন্তু 2 বছর পূর্ণ হয়ে গেছে। আমি আসলে ডকুমেন্টগুলো সমস্ত কিছু তো আসলে দেখি নাই, তো যতদূর মনে হচ্ছে যে পজিটিভ আছে, মনে হচ্ছে, আল্লাহ ভরসা। আপনি 6 মাস অপেক্ষা করুন, দেখেন কি অবস্থা দাঁড়ায়। যদি 6 মাসের পার হয়ে যায়, তখন আপনি তাদেরকে চেঞ্জ আপ করতে পারেন। ধন্যবাদ আপনার কলের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি টিভির কথা শুনতে পাচ্ছি। আমার মনে হয় যে আপনি টিভি রুম থেকে একটু অন্য রুমে যান। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোশ্চেনটা করুন প্লিজ। আমি কি টিভিতে সরাসরি কথা বলতেছি? জি, আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন। আমি ব্যারিস্টার এম.কিউ হাসান, প্লিজ। ওকে, আমার কোয়েশ্চেন হচ্ছে দুইটা কি। বেসিক্যালি আমার একটা ডেরিভেটিভ রাইটস অফ রেসিডেন্স কার্ডের ওই ফার্স্ট রাইট ট্রাইব্যুনালের ডিসিশন প্রায় 1 মাস হয়ে গেছে, যেটাতে আমি উইন করছি এজ এ কেয়ারার অফ এ ব্রিটিশ সিটিজেন, আমার বাবার মানে ওই কেয়ারার হিসাবে। তো আমি গতকালকে ফোন দিয়েছিলাম হোম অফিসে। আগে তো হোম অফিস মানে স্ট্রেইট হয়ে ফোন ধরতো, এখন যেটা হয়েছে ওই যে নাম্বারে ধরছিলাম, ওরা বলছে যে আমরা তো আর না হোম অফিস না, আমরা হচ্ছে একটা এজেন্সি, আমরা মানে আপনারা এটা বলে দিতে পারবো না কি 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 হইতেছে। তো আমি বললাম যে আমার অ্যাপিলটা ইমপ্লিমেন্টেশনের জন্য কি করতে হবে। তারা আমাকে ওই নাম্বারটা দিয়ে দিল, আবার টেলার হাউসের নাম্বারটা। তো টেলার হাউসে আমি আবার ফোন দিলাম, টেলার হাউস বললো যে আমাদের সাথে আর কিছু নেই, আমরা তো অলরেডি ডিসিশন ওদেরকে পৌঁছিয়ে দিছি, আমরা ফাইল ক্লোজ করে দিছি টেলার হাউস থেকে। জি জি। তো আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে ডিসিশন ইমপ্লিমেন্টেশনের জন্য কিভাবে চেস আপ করা যায়, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। ডিসিশন ইমপ্লিমেন্টেশন একটা টিম আছে, বুঝছেন? জি, ডিসিশন ইমপ্লিমেন্টেশন একটা টিম আছে। সাধারণত যেটা হয়, অ্যাপিল অ্যালাউ হওয়ার পরে ওইটা লিঙ্ক হয়ে যায়, এবং যেই অ্যাপিল ইমপ্লিমেন্টেশন টিম আছে ওদের কাছে কিন্তু সরাসরি চলে যাওয়ার কথা, এবং তখন ওরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করার কথা। আপনার কতদিন হয়েছে অ্যাপিল অ্যালাউ হয়েছে? 1 মাস হয়ে গেছে। ও, 1 মাস। আসলে খুব বেশি দিন হয় নাই। তো আপনি শেফিল্ড যে অফিস আছে, সম্ভবত আমার যত মনে পড়ে, ওদের শেফিল্ডের ভিতরে ওরা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যাদের কাজই হচ্ছে অ্যাপিল অ্যালাউ হওয়ার পরে এটা ইমপ্লিমেন্ট করা। তো যে ইমপ্লিমেন্ট করার আগে ওরা অনেক সময় চিঠি দেয় যে তোমার অ্যাপিল অ্যালাউ হয়েছে, আমরা ইন প্রসেস এটা দিতে এবং তোমার সঙ্গে যোগাযোগ করবো। যেহেতু 1 মাস হয়েছে, আপনি এখনো পান নাই, আপনি শেফিল্ড অফিসে অ্যাপিল ইমপ্লিমেন্টেশন ইউনিট হিসাবে উপরে দিয়ে আপনি ওই আপনার ডিসিশনটা ডিটারমিনেশন যদি পেয়ে থাকেন, ওইটার একটা কপি দিয়ে এক্সপ্লেন করে বলতে পারেন যে আমার অ্যাপিল তো অ্যালাউ হয়ে গেছে, আমরা তো এখনো কিছু জানি না, তো এই ব্যাপারে একটু আর আপডেট দিলে ভালো হয়। আমার মনে হয় সেকেন্ড প্রশ্নটা করতে পারি কি? জি, আমার সেকেন্ড কোশ্চেনটা করতে পারি কি? বুঝতে পারছি না কি চিন্তা। আমি কি আর সেকেন্ড কোশ্চেনটা আপনাকে করতে পারি? জি জি, বলেন, কোনো অসুবিধা নেই, বলেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমি ডিরেক্টলি রাইটস অফ রেসিডেন্স কার্ড তো ইনশাআল্লাহ পাবো সেটা, বাট আমার প্রশ্নটা হচ্ছে আমি কি এই মানে এই রেসিডেন্স কার্ড থাকলে আমি কি স্পাউসকে নিয়ে আসতে পারবো বাংলাদেশ থেকে? স্পাউস হিসাবে আপনি কাউকে আনতে পারবেন কিনা
জি। এখন তো এটা যেটা আপনার এটা তো আসলে যে ভিসাটা দেওয়া হবে এটা তো এক ধরনের টেম্পোরারি ভিসা, হ্যাঁ, এটা তো পার্মানেন্ট কিছু না। তো এখন আপনি অ্যাপ্লিকেশন করার সেই ধরনের কিন্তু প্রভিশন নাই, কোনো পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশন এখন নাই। তবে আপনি যেটা করতে পারেন যে আপনি অপেক্ষা করেন যে হওয়ার পরে তখন আপনি যে কোনো একজন লয়ারের কাছে যেয়ে ভালোভাবে বুঝে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবেন কি করবেন। ডেফিনেটলি আপনি করতে পারবেন, তবে সেটার প্রসপেক্ট কতটুকু কি হবে না হবে সেটা আরেকটু অ্যাসেস করে আপনাকে দেখে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। মনে না নিলে আরেকটা কোয়েশ্চেন করতে পারি আপনার? জি বলেন প্লিজ। আমি এই দেশে স্টুডেন্ট ছিলাম 9 বছর। আর যখন আমার আব্বা অসুস্থ হয়ে যান তখন উনার মানে ওই কেয়ারার হিসেবে অ্যাপ্লাই করে আজ থেকে 4 বছর আগে। তো ওই অ্যাপ্লিকেশনটা সাকসেস হইতে 4 বছর লেগে গেছে। তো আমার এই দেশে প্রায় 13 ইয়ার্স হয়ে গেছে। তো এখন কি আমি ওই কার্ডটা পাওয়ার পর আইএলআর এর জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? এখন যেটা বলা হচ্ছে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স ক্ষেত্রে যদি ইউ লয়ের কোনো অপশন থাকে আপনার, এটা তো আন্ডার, তো সেটা ওরা কাউন্ট করতে পারে, এটা তাদের ডিসক্রিপশন। তবে আমি যেহেতু বলবো, যেহেতু আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল এবং 4 বছর এইভাবে গেছে, যেহেতু আপনি ভিসা ছিল 9 ইয়ার্স লফুলি আপনি ছিলেন, এবং যদি ওই অ্যাপ্লিকেশন ওই ভিসা শেষ হওয়ার আগেই আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে কিন্তু এখানে 3C অনুযায়ী কিন্তু কাউন্ট হবে। আর যেটা ইউ লয়ের আন্ডারে যে পিরিয়ডটা থাকে সেই পিরিয়ডটা সাধারণত যেটা হয় যে ওদের ডিসক্রিপশন, যে এই পিরিয়ডটা ডিসক্রিপশন। তো যদি এটা দেওয়ার সম্ভাবনা থাকবে আপনার লাইফ ইন্টিগ্রিটি টেস্ট কিংবা লেভেল B1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা এগুলো কমপ্লিট করে আপনি যখন কার্ড পাবেন আপনি ট্রাই করেন, ট্রাই করতে কোনো ক্ষতি নাই, এবং আপনাকে দিলেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালাম। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কলার লাইনে আছেন? হ্যালো, কলার কি লাইনে আছেন? হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম। পড়ানি ওয়ালাইকুম, জি শুনতে পাচ্ছি, প্লিজ। যে আমি শেফিল্ড থেকে আর আমার নাম তানিম, বুঝছেন? তানিম ভাই, শেফিল্ড থেকে। জি জি, জি। আমি কেটে আসলাম। আমি ইউরোপিয়ান সিটিজেন, স্প্যানিশ ন্যাশনাল। আমি অ্যাপ্লাই করলাম আমার ফুফুর লাগি, আম্বার লাগি, বুঝছেন? আমি অলরেডি অ্যাপ্লাই করা। তো এখন রিফিউজ হয়েছে। এখন আমরা আপিলও, বুঝছেন? আমি আপিল চলে রাখি, জি বুঝছেন? হ্যাঁ, আপিল করে। হ্যালো, হ্যাঁ, আপিল রাইট দেওয়া হয়েছে, তারপর জি আপিল আগে ফাইন্যান্সিয়াল সার্কামস্টান্সের লাগে কি রিফিউজ হচ্ছে। তখন আমরা আপিল কি অবশ্য চলে, বুঝছেন? আমি জি জি তো আমরা মানে অলরেডি প্রুফ দিলাইছে কি জমাই লাইছি। তখন 6-7 মাস বাদে যদি রিজাল্ট আয় কি মকা কি ভিসা গ্রান্টেড হয় কি, তে আগর আইনে তো আমরা জোর পাব নাই, মানে আমার ফুফু আমাই তারবা ইউরোপিয়ান আন্ডারে ইউকে। তো আপনার কোশ্চেনটা কি জানতে চাচ্ছেন? হ্যালো হ্যালো, জি হ্যাঁ, আপনি কি জানতে চাচ্ছেন? তো যদি এখন ভিসা গ্রান্ট হয় কাল যদি এখন আপিল তো চলে যাবো, যদি ভিসা গ্রান্ট হয় 5-6 মাস বাদেও মনত কাতে তা আগর আইনেও তো আমার ফুফু আমাই তার ভাই ইউকে নাই। তো ওনার ভিসা হয়ে গেছে? না না, ভিসা হইছে না, কি আবু আপিলও চলে রাখি। ও অ্যাপিল চলছে। হ্যাঁ, ওনার যেহেতু আপনি এই জুনের আগে যে কোনো অ্যাপ্লিকেশন করলে যদি রিফিউজ হয় এবং অ্যাপিল রাইট দেওয়া হয়, তাহলে কিন্তু এইটাই আগের যে আইন সেই আইন অনুযায়ী চলবে। অতএব অ্যাপিল চলছে, অতএব অ্যাপিলটা যদি অ্যালাউ হয় তাহলে কিন্তু ওনাকে এখন যে আইনটা আছে সেই আইন অনুযায়ী কিন্তু যেহেতু অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল এবং অ্যাপিলও করা হয়েছিল, অতএব এগুলো কিন্তু রেট্রোস্পেক্টিভ ইফেক্টেই কিন্তু থাকবে। অতএব যদি অ্যাপিল অ্যালাউ হয়ে যাওয়ার পর ভিসা দেয় তাহলে উনি আসতে পারবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনার কোশ্চেন জন্য, আশা করি আপনার কোশ্চেনও আনসার পেয়েছেন। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পরে আবারও দেখা হবে। আমি ব্যারিস্টার এমকে হাসান, আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাই। আপনারা যারা আমাদেরকে কল করছেন তাদেরকে অবশ্যই আমরা
ধন্যবাদ এবং স্বাগত জানাই। কল করবার সময় আপনারা একটা বিষয়ে সবসময় সতর্ক থাকবেন, আপনারা আপনাদের টিভির ভলিউমটা মিউট করে দেবেন এবং সরাসরি যদি আপনারা আমাদের সঙ্গে কথা বলেন তাহলে আমরা আপনাদেরকে শুনতে পাবো, কোশ্চেনটা বুঝতে পাবো এবং আমরা আপনাদের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। যদি কলার থাকে আমি কল নেব। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? আপনি শুনতে পান? হ্যালো, বাচ্চার কথা শুনতে পাচ্ছি আমি। বাচ্চা আছে পাশে। যদি আপনি টিভি রুমে থাকেন, টিভি রুম থেকে আপনি অন্য রুমে যান, তাহলে আমাকে শুনতে পাবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোশ্চেনটা করুন, আমি শুনতে পাচ্ছি। প্লিজ। জি, আমি ফোন করছিলাম আপনার কাছে একটা জিনিস জানার জন্য। জি, আমার একটা বাগনা ছিল ইটালিতে, তার মা বাবা দেশে আসছে, তখন এটারে আনার কোনো সুযোগ আসেনি। কে আনতে চায়, আপনি না আপনার তার বাবা? না, আমি আনতাম চাই, আর তার বাবাই আনতো না, তার মায়ও আনতো নাই, তারা না করছে, তারা আনতো নাই। আপনার সঙ্গে সম্পর্ক কি? আমার বাগনা আর কি। আপনার যদি ডিস্টেন্স হয় তাহলে তো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হলে তো হবে না, ঠিক আছে? এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হবে না, শুধু ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার হলে আপনার হতো, বাবা মা যদি হতো তাহলে আপনি আনতে পারতেন, ওয়াইফ। মা বাবাকে এটা মানে এটা আনেন না আগে, তারা আনতো চান না। জি, এখন আপনি তো আপনার তো অ্যাটলিস্ট ইচ্ছা ছিল, কিন্তু আপনি তো আইনের কারণে পাচ্ছেন না, তাই না? জি জি, আপনার তো নিয়ত ছিল। এখন তার বাবা মা না আনতে চাইলে আপনি আর কি করবেন, ঠিক না? এই ধন্যবাদ কলের জন্য। আর একটা কোয়েশ্চেন করতে পারি? জি, বলেন প্লিজ। এই দেশে যে ওয়ার্ক পারমিট সব দেখাই আনে, এটার ন্যায় কত থাকবে এটা সবে? জি, ওয়ার্ক পারমিট সম্পর্কে কি জানতে চান? মানে আমি এটা সব থেকে আনতাম, এই সবটা যদি লাইসেন্স থাকে কত বছর লাইসেন্সটা থাকবে? এখন আপনাকে প্রথমত লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? লাইসেন্স তো হয়ে গেছে। লাইসেন্স হয়ে গেছে? হ্যাঁ। তাহলে আপনি ওরা কয়টা কস অ্যালোকেট করেছে আপনাকে? কয়টা, একটা না দুইটা না তিনটা? এটা মনে হয় 3টা করেছে। আচ্ছা, এখন 3টা যদি আপনি করেন তাহলে পরে এখন আপনি দেখবেন যে এখানে যদি কোনো কাউকে না পাওয়া যায় তাহলে আপনি যে ধরনের সুইটেবল ক্যান্ডিডেট যদি পান কোনো বাংলাদেশ থেকে, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আমি বাংলাদেশ থেকে আনবো, আমি জানতাম কি আমরা কয় বছর এইটার লাইসেন্সটা থাকবে। এখন যে অ্যাপ্লিকেশন করবে তাকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 কিন্তু তাকে পাস করতে হবে, ওই সার্টিফিকেটটা কিন্তু তাকে হয় না, এটা সার্টিফিকেট তারা করতে দেয়, এটা পরীক্ষা দিতে হবে। যদি ওইটা হয়ে যায় তখন আপনি দেখবেন যে তার এক্সপিরিয়েন্স কিংবা তার যে ইংলিশ কোয়ালিফিকেশন এগুলো যদি সব ঠিকঠাক থাকে এবং আপনি যদি মনে করেন যে তার যে বেতন আছে সেটাও আপনি দিতে পারবেন, তাহলে ওই 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 যে ক্যান্ডিডেট, যে অ্যাপ্লিক্যান্ট যে আসতে চায় তার নামে আপনি কস ইস্যু করবেন। কস আপনার SMS সিস্টেম আছে না, যখন আপনি যখন লাইসেন্স পেয়েছেন তখন ওরা একটা কিন্তু ওই সিস্টেম দিয়েছে ইন্টারনেটে, যে কম্পিউটারের মাধ্যমে ওই সিস্টেমে ইন করে আপনি ওই যে আসতে চায় তার ডিটেলস ওখানে দিলে কস ইস্যু করবে। ওই কস্টটার বেসিসে তখন সে অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করবে যে আমাকে ওখানকার আপনি একজন লাইসেন্সধারী, আপনি তাকে এমপ্লয়মেন্ট দিচ্ছেন এবং বেতন দেবেন, এবং সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সে পাস করেছে, প্লাস অন্যান্য যে তার আমি কয়জন মানুষ আনতে পারবো? আপনি বললেন যে আপনি 3জন পেয়েছেন, এখন 3জনকে আনতে পারবেন। যদি আপনাকে কয়টা অ্যালোকেট করেছে, কয়টা আপনি ইস্যু করতে পারবেন, এইটে হোম অফিসে যেটা বলেছে সে কয়টা আপনি করতে পারবেন। তো আপনি দেখেন যে SMS সিস্টেমে যে দেখেন যে আপনার ওই রেস্টুরেন্টের এগেইনস্টে কয়টা অ্যালোকেট করেছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাউন্ডটা আসতেছে না ভাইজান। ও, আসতে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমাদের একটু আসলে
যান্ত্রিক ত্রুটি যাচ্ছিল, তো মোটামুটি এখন তাও শুনতে পাচ্ছি আপনাকে আমি। জি, এখন আপনার কথাটা আমি একেবারে আস্তে আস্তে শুনতেছি। তাই না, দাঁড়ান দেখি। জি, শুনতে পাচ্ছেন এখন? আমি আপনাকে খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পান? এখন একটু সাউন্ড একটু বাড়ছে, কিন্তু এত ভালো করে না তো শুনে না। আমি পরে না ইউটিউব থেকে আমি শুনবো না আপনার রেজাল্টটা। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা করুন ভাইয়া প্লিজ। আমার কোশ্চেন হইলো, জি, আমার এক ছোট ভাই আর কি, ওর বউরে আনাইছিল, ও সেলফ এমপ্লয়েড 2015। তো ওই সময় ও সেলফ এমপ্লয়েড আর সেকেন্ড কাজ দুইটা দেখা কইরা ও বউরে আনাইছিল। ওই সময় দিছে ভিসা। এরপরে এক্সটেনশনের সময় ওর বউরে আবার ও সেলফ এমপ্লয়েড আর বউর কাজ দুইটা মিলাইয়া এক্সটেনশন হয়েছিল। এরপরে এখন ইনডিফিনিট লিভ 2020-এ করছিল, তো ওরে রিফিউজ করে 10 বছর রুটে দিয়ে দিছে। ওই সেম ক্যাটাগরিতে আবার অ্যাপ্লাই করা হয়েছিল, সেম প্রিন্সিপাল ওয়ে। তো এখন ওইটাতে রিফিউজ করে আর কি 10 বছর রুটে দিয়ে দিছে। এখন আমরা প্রিএক্স প্রটোকল করলাম, করার পরে এখন জুডিশিয়াল রিভিউ গেছি। এখন কি হতে পারে বলুন তো ভাইজান? হ্যাঁ, না কিন্তু যদি আপনি দেখেন যে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের যদি আপনি রিকোয়ারমেন্টস, ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যদি স্যাটিসফাই করতে পারেন, তাহলে কেন ওরা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট দেবে? এবং তারা যদি রং হয়, আপনি তাহলে রাইটলি যেটা করেছেন যে আপনি প্রি অ্যাকশন লেটার পাঠিয়েছেন, এখন দেখেন প্রি অ্যাকশন লেটারে ওরা কি আনসার দেয়। যদি ওদের রং থাকে তাহলে আপনার প্রি অ্যাকশন লেটার কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে। জি, প্রিএক্স প্রটোকলে ওরা কিছু বলে না, ওরা কথাটা হাইড করছে আর কি। তা এখন ওরা কি ডিসিশন দিয়েছে প্রি অ্যাকশন লেটারের উপরে? না, ডিসিশন দেয় না। আমরা এখন জুডিশিয়াল রিভিউ গেছি, এখন কোর্টে আর কি সাবমিট করছি আমরা। 3 সপ্তাহ জুডিশিয়াল রিভিউতে চলে গেছেন অলরেডি? জি জি জি। তাহলে ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আপনার লয়ার যে ডিল করছে কিংবা কোনো ব্যারিস্টার যদি ইনভলভ থাকে, তারা যদি মনে করেন যে দেয়ার আর মেরিট, তাহলে আপনি তো ঠিক আছে, রাইটলি আপনি চ্যালেঞ্জ করছেন। এবং সেই ক্ষেত্রে যে জুডিশিয়াল রিভিউতে যদি মেরিট থাকে, তাহলে লাইকলি এটা হয়তো হিয়ারিংয়ে যাবে। প্রথমে তো ওরা পেপার বেসিসে দেখবে, যে পেপার বেসিসে দেখার পরে যার যদি মনে করে যে না এখানে গুড গ্রাউন্ডস আছে, তাহলে এটা হিয়ারিংয়ের জন্য দিয়ে দেবে। তখন আমাদের কি রায় হওয়ার সম্ভাবনা আছে ভাইজান? এখন আপনি তো বলছেন যে এটা কি গ্রাউন্ড কি শুধু একটাই, ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস না অন্য কিছু? না না, এইটা ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস। আপনি বলছেন কম্বিনেশন অফ সেলফ এমপ্লয়েড আর এমপ্লয়মেন্ট, তাই না? বলতেছে, কিন্তু আমাদের 25,000 এর উপরে ইনকাম। 25,000, তাহলে তো ঠিক আছে। আর সেলফ এমপ্লয়েড তো আপনি জানেন এসএ 302 দিতে হয়, লাস্ট 12 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়, এগুলো তো সব দিয়েছিলেন, তাই না? ওরা তো দুইবার সেম ওয়েটে দিল। এখন ইনডিফিনিট লিভের সময় কি জন্য দিল না, এইটাই আর কি সবার প্রশ্ন। না, তাহলে ঠিক আছে। আমার মনে হয় যে আপনি রাইটলি চ্যালেঞ্জ করেছেন, এবং লাইকলি হয়তো এটাও হতে পারে যে ওরা নেগোসিয়েশন করে বলতে পারে যে ঠিক আছে তোমরা যে আর তুলে নাও, আমরা হয়তো রিকনসিডার করবো। লাইকলি আমাদের ক্ষতিপূরণ কি পাবো ভাইজান? আমরা যে স্টেজ করাইলো এর বাদে আমাদের এখন যদি আপনার ওরা যদি নেগোসিয়েশন করে এবং যদি আপনাকে উইথড্র করতে বলে, তখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমরা উইথড্র করব উইথ কস্ট। আমরা অলরেডি কোর্টে আমরা যখন সাবমিট করছি ওই সময় আমরা সব উল্লেখ করে দিয়ে দিচ্ছি। না, হ্যাঁ, কষ্টের কথা প্রথমে দিচ্ছেন তো, এবং কোর্ট থেকে যদি কষ্টের কথা উল্লেখ করে তখনই আপনি কস্ট পাবেন। ঠিক আছে, এটা ডিপেন্ডস আপন কোর্ট। কোর্ট যদি মনে করে যে ইয়েস আপনাদের উপর অন্যায় করা হয়েছে এবং খামাখা আপনাদেরকে এই পর্যন্ত আনা হয়েছে এবং সরকারকে কস্ট দিতে হবে, তখন কিন্তু কষ্টের কথা উল্লেখ করে দিলে আপনি পরবর্তীতে আপনার লয়ার কস্টের জন্য দাবি করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদেরকে এখন একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আপাতত আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। আমি ব্যারিস্টার এম কে হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগত। স্ক্রিনের উপর যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআর, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে যখন কথা বলবেন তখন আপনারা টিভি রুম থেকে অন্য রুমে যেয়ে আমাদের সঙ্গে কথা বলে আমরা শুনতে পাবো এবং আমরা
উত্তর দিতে পারবো। আমাকে কন্ট্রোল নিতে বলা হচ্ছে যে অসংখ্য কলার আছে, দেখা যায় কলার কি লাইন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ফোন করলাম লাস্ট উইক, আমি ট্রাই করলাম পাইছি না লাইন। জি সরি ভাইয়া। জি আজকে বলেন। আমি ফোন করলাম আমার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করলাম। জি জি। 9 মাস আজকে 18 দিনে গেছে, বুঝছেন? 9 মাস কিছু রেজাল্ট পাইছি না। বাট আমি সেকেন্ড রিমাইন্ড দিলাম এপ্রিলের 19 তারিখ, তারা হয়েছে হুপফুলি নট 2 মাস লঙ্গার। হ্যাঁ, এখন আমার কিতা করতাম পারি বা কতদিন ওয়েট করতাম পারবো? 9 মাস তো আসলে টু মাচ, কারণ ওদের তো স্ট্যান্ডার্ড তো জি জি। আরো কম। তো লাস্টে যখন কথা বললেন তখন ওরা কি বললো? ওরা বলছে হুপফুলি 2 মাস নো লঙ্গার। কি নো লঙ্গার? তারা কইছে যে ডিসিশন দিতে বেশি লম্বা কিতা সময় লাগতো না, তারা জানাইবো। তারপরেও তো 19 এপ্রিলে 19 তারিখ। এপ্রিল 19, মে, জুন, তাহলে তো আমার মনে হয় যে জুনের তো এন্ডে 2 মাস তো হয়ে গেল না? জি জি ভাইয়া। 2 মাস হয়ে গেছে, তাহলে আমার মনে হয় যে আবার একটা ফোন দেন, ওদের একটা ফোন নাম্বার আছে। ফোন দিয়েছিলেন নাকি? না না, আমি আমার সলিসিটারের মধ্যে দান করলাম, বাট টাইম ফেরা যে লকডাউন লাগি বেশি জোর। বাট আমি তো আর না, তারপরেও কিন্তু ওরা তো 6 মাসের ভিতরে ডিসিশন দিয়ে দেয়। আপনার তো 9 মাস হয়ে গেছে, তারপরে এপ্রিলে আপনি 19 তারিখে কথা বললেন, তোরা বললো যে আমরা না, ডিসিশন। ওনার কথা বলছি না ভাই, আমি ইমেল দিলাম। আচ্ছা আচ্ছা, সেকেন্ড রিমাইন্ডার। তাহলে আরেকটা ইমেল করে দিতে পারেন, আরেকটা ইমেল করে দিতে পারেন। বা কোনো প্রবলেম হইতো না না? এখন প্রবলেম শোনেন, আপনি যদি রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করেন তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু সাধারণত রিফিউজ করেন না। আমি তো এখন আপনার ব্যাকগ্রাউন্ড জানি না, আপনি কিভাবে আসছেন। হ্যাঁ ভাই, আমি স্পাউস ভিসা ইসলাম। স্পাউস ভিসা, তারপর? জি জি জি, তারপর? কিন্তু আমার স্পাউস ভিসা ইসলাম, আমার দেশ থেকে গেছিলাম। হ্যাঁ, বাট আমার ইনডিফিনিট লিভ কিন্তু 1 মাসে দিতে পাইছিলাম। ইনডিফিনিট লিভ তো লেট হয়েছে, বাট 1 মাস লাগছে দিলেইছে। আচ্ছা, তারপর? আমি একটা কেস গাইছিলাম, বাট আমার ব্যাকগ্রাউন্ড বলতে আমি 2011 উঠলাম ভিজিটে। হ্যাঁ হ্যাঁ। বাট আমার যে দলাল টাইম ফলস ডকুমেন্ট দেখা দিছিল, এগুলো আমার ওয়াইফে যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন করেন এটুকু তারা গেছে কইছেন সপ্তাহ এফিডেভিট দিছিলাম, সপ্তাহ দিছিলাম, বাট তারা এগুলো তো হচ্ছে না। আর তখন আমি একটা হইয়া দিছি তারা আবার, বাট ওগুলো লাগেনি নাকি তা এটা ন। কিন্তু আপনি পরে আপনি কি এই দেশ থেকে লিগ্যাল হয়েছেন নাকি আপনি এন্টি ক্লিয়ারেন্স নিয়ে আসছিলেন? আমি স্পাউস ভিসা ইসলাম এন্টি ক্লিয়ারেন্স। তো আপনি বলছেন যে এখানে আপনি ভিজিটর হিসেবে একবার আসছিলেন নাকি? জি না, আমি ভিজিটে উঠলাম বাংলাদেশেও, বাট আমার যে দলাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলস ডকুমেন্ট দেখা দিছিলাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু পরবর্তীতে ওয়াইফে যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন করেন আমি দেশে থাকতে, তখন তাই না সপ্তাহটা গাইয়া উঠছেন যে আমার স্পাউস ভিসা উঠলাম। কিন্তু পরবর্তীতে তো আপনার এই স্পাউস ভিসা দিয়েছে, তাই না? আছে। পরবর্তীতে তো আপনার স্পাউস ভিসা দিয়েছে, আপনি তো লিগ্যালি আসছেন দেশে, তাই না? জি 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 জি। আয়াবাদে আমি এক্সটার্নাল করতে একটা জিনিস লিগো দেখে ফাইল যে আমার আপনি হইছে। এদেশে লিগ্যালি আসছেন কিনা, কিন্তু আপনি তো লিগ্যালি স্পাউস হিসাবে আসছেন, তাই না? জি জি ভাইয়া। তাহলে তো আর আমার মনে হয় না খুব একটা অসুবিধা হওয়ার কথা। এই জিনিসটা ওরা দেখে, লিগ্যালি না আসলে তখন ওইটা ওরা ব্যাড ক্যারেক্টার ভিতরে ফেলতে পারে, তারপরে কতদিন পরে লিগ্যাল, সেটা আলাদা ইস্যু। কিন্তু আপনার যেহেতু জি, জি। লিগ্যালি আসছেন, আমার তো মনে হয় না যে কোনো অসুবিধা হওয়ার কথা, ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ ভাই। একটু সময় নিচ্ছে, ব্যাকলগের কারণে হতে পারে। ইমেল করছেন, অ্যাটলিস্ট জি। আনসার করেছে। তারপরে যদি মনে করেন আমি যে কিতা এন্ড অফ জুনের কিতা ইমেল করতাম না আর রাস্তা উইক নেক্সট মান্থের মিডিলে দেখেন, কারণ ওরা বলছে যে খুব বেশি সময় নেবে না। নেক্সট মান্থের মিডিলে দেখেন, যদি না হয় তারপরে আপনি জুলাইয়ের মাঝামাঝি একটা ইমেল করে দিতে পারেন। এটা জি। পোলাইট ইমেল, যে তোমরা তো বলছিলে যে তাদের ডিসিশন নেবা, জাস্ট একটা পোলাইটলি আমরা একটা রিমাইন্ডার দিলাম, এইভাবে একটা দিয়ে দেন, ঠিক আছে? ভাইয়া। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ, গুড লাক। থ্যাংক ইউ সো মাচ। গুড লাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড লাক। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ব্যারিস্টার মোহিত খানের নম্বরটা চাইলাম, প্লিজ দিবানি। হ্যাঁ, ব্যারিস্টার মোহিত খানের নাম্বার আপনারা কন্ট্রোল রুম থেকে পাবেন, ঠিক আছে? অনুষ্ঠান শেষে কল করলে আপনাকে নাম্বারটা দিয়ে দেবে কন্ট্রোল রুম থেকে। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা প্রশ্ন। জি বলুন।
আমি 10 ইয়ার রুল যায় আমার কি 10 ইয়ার রুল আমার নেক্সট ইয়ার ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। 10 ইয়ার্স রুলসে আপনি অ্যাপ্লিকেশন করেছেন নাকি? জি না, করছি না। আমি রুল 10 ইয়ার রুল আছি আছি। আমার নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে আমার শেষ হয়ে যাব 10 আচ্ছা ইয়ার। আচ্ছা। আর আমার কার্ডর ইনডিফিনিট লিভ হইল গিয়া 2030 শেষ হয়ে যাব। জি। এর ভিতরে আমি কি ফেব্রুয়ারিতে আমি কি ইনডিফিনিট লিভ লাগে অ্যাপ্লাই করতে পারবো? আপনি এখন 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আছেন, আপনার ফেব্রুয়ারিতে ভিসা শেষ হবে ফেব্রুয়ারিতে? জি না, 23 জুনে শেষ হইব। আর 10 ইয়ার রুলস হইব গিয়ে আমার ফেব্রুয়ারি। আচ্ছা, আপনার কোশ্চেনটা কি এখন? আমার কিন্তু আমি কি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করতে পারবো ইন্ডিভিজুয়াল বলা, কিনা আমি আমার ভিসা মেয়াদ শেষ হলে আমি করতে পারবো? কার জন্য অ্যাপ্লাই করবেন? আমার জন্য। ও, আপনি এক্সটেনশন, তাহলে আপনার 10 ইয়ার্স শেষ হচ্ছে কবে? লফুলি 10 ইয়ার্স যখন শেষ হবে তখন আপনি ইনডিফিনিট জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। লফুলি 10 ইয়ার যদি কমপ্লিট হয় তারপরে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। আমার তো 10 ইয়ার হইব গিয়ে ফেব্রুয়ারি, আর আমার যে কার্ডও মেয়াদ আছে 23। জি, তাহলে আপনি ফেব্রুয়ারি 22? জি হ্যাঁ, 23। হ্যাঁ, তাহলে যেটা আগে হয় 10 ইয়ার্স লফুল রেসিডেন্সি, সেটা আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। আপনার ভিসা থাকলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? 10 ইয়ার্স লফুল রেসিডেন্স হচ্ছে যে আপনি 10 ইয়ার্স লফুল রেসিডেন্স যখনই হবেন তখনই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনার ভিসা থাকুক বা না থাকুক। আপনার আবার ভিসা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই যদি মনে করেন। আর যদি আপনি মনে করেন যে না ঠিক আছে আমার ভিসাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি অ্যাপ্লিকেশন করি, তখনও করতে পারবেন। আবার যখন দেখছেন যে আপনার 10 ইয়ার্স শেষ হয়ে গেছে লফুল রেসিডেন্স, হ্যাঁ, তখন অ্যাপ্লিকেশন করে দিলেন, ভিসা থাকলো, এতে কোনো সমস্যা না, ঠিক আছে? আর B1 লাগবে, লাইফ ইন ইউকে লাগবে। লাইফ ইন দ্য ইউকে টেস্ট আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 ট্রিনিটি কলেজ থেকে আপনি এটা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম হোসেন ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হোসেন ভাই, আমার দুটো কিছু প্রশ্ন ছিল। জি প্লিজ। জি, আমার বাচ্চা 7 বছর এলিজিবল হবে নেক্সট মান্থে। জি জি। আচ্ছা, তা আমাদের এই 7 বছর অ্যাপ্লাই করতে আমার বাচ্চার এবং আমাদের কি কি ডকুমেন্ট রাখতে পারে একটু প্লিজ যদি বলেন খুব উপকার। আর ফিসটা কত লাগবে প্লিজ? ধন্যবাদ। এখন 7 ইয়ার্স রুলসটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ফিস দিয়ে আমরা শুরু করি। একজন, আপনারা কয়জন? 3 জন। তাহলে একজনের কিন্তু 1052 করে কিন্তু আপনার হোম অফিস ফিস। আর ইমিগ্রেশন হেলথ চার্জ যেটা আছে, ইমিগ্রেশন হেলথ চার্জটা আসবে বোধহয় 1500 পাউন্ড সামথিং, কারণ 624 পাউন্ড পার ইয়ার, ঠিক আছে? আচ্ছা, 2.5 ইয়ার্স আপনাদেরকে ভিসা দেওয়া হবে। তাহলে 624 আর 624 এর হাফ যেটা হয়, এটা 1500 সামথিং আসে, ঠিক আছে? জি। তার মানে আর যেহেতু এটা FLRP অ্যাপ্লিকেশন, এটা সম্ভবত আপনাদের যে পরবর্তীতে যে বায়োমেট্রিকের যে অ্যাপয়েন্টমেন্ট, এটা হয়তো ফ্রি হতে পারে। আর ফ্রি না হলে এগুলো 110-20 থেকে শুরু করে 199 পর্যন্ত। টোটাল কস্ট কত লাগতে পারে আমার 3 জনের? আপনার ওইখানে হচ্ছে যে 1500 আর 1000, 2500 আর হচ্ছে এই ধরেন 2600 পাউন্ড আপনার আসবে বোধ হয় একজনে। আর আরেকটা জিনিস করতে পারেন, ফি ওয়েভারে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার যদি 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট থাকে, আপনার যদি লো ইনকাম থাকে। 3 জনের কস্ট কি টোটাল 7000 পাউন্ডের উপর লাগবে নাকি? হ্যাঁ, তা লাগবে। আচ্ছা, ডকুমেন্ট কি কি লাগবে একটু বলবেন? ডকুমেন্টে আছেন যে আপনার অরিজিনাল পাসপোর্ট, যতগুলো পাসপোর্ট এই পর্যন্ত আছে সবগুলো পাসপোর্ট, বায়োমেট্রিক কার্ড যদি থেকে থাকে বায়োমেট্রিক কার্ড, বাচ্চার বার্থ সার্টিফিকেট, বাচ্চার যদি পাসপোর্ট থেকে থাকে সেটা, বাচ্চার যদি বায়োমেট্রিক কার্ড থেকে থাকে সেটা দিতে হবে। বাচ্চা স্কুলে যাচ্ছে, তার যদি স্কুল রিপোর্ট থাকে, যদি একটা লেটার নেওয়া যায় টিচারের কাছ থেকে, তার কমেন্ট করে যে বাচ্চা কেমন করছে, তার ইমপ্রুভমেন্ট কেমন, অ্যাটেন্ডেন্স কেমন, এইভাবে যদি তার একটা কোনো চিঠি নেওয়া যায় সেটা ভালো হবে, ঠিক আছে?
জিপি আর আমাদের কি কি লাগতে পারে? আপনাদের স্টেট ফরওয়ার্ড, আপনাদের পাসপোর্ট, বায়োমেট্রিক কার্ড লাগবে, জি এটা হচ্ছে আপনাদের। আর আমাদের কি বাসার যে টেনেন্ট এগ্রিমেন্ট কাউন্সিল ট্যাক্স পে করে এগুলো দেওয়া লাগবে? এই ধরনের অ্যাপ্লিকেশনে ফিনান্সিয়াল কোনো ইস্যু না, ঠিক আছে? তো টেনেন্স এগ্রিমেন্ট আসলে ওইখানে চাইবে, ওই অ্যাপ্লিকেশন অনলাইনে করতে গেলে তখন আপনি এটা কি এটা ভাড়া নিয়েছেন লোকাল অথরিটির কাছ থেকে না প্রাইভেটলি, এটা প্রাইভেটলি বলবেন। যদি প্রাইভেট দেওয়ার পরে তখন আসবে যে কত রেন্ট দেন, ঠিক আছে, মাসে কত রেন্ট দিলে আমরা সোর্স অফ ইনকাম দেখাতে হবে না, আমাদের সোর্স অফ ইনকাম আমরা তো এলিজিবল না দেখানো। জি, টেনেন্স এগ্রিমেন্টটা চাইবে, ওখানে লিস্ট অফ ডকুমেন্টে আসবে, চেক লিস্টে আসবে। তো যখন এইভাবে অ্যাপ্লিকেশন করে আপনি যখন ফিস দেবেন, ফিস দেওয়ার পরে তখন কিন্তু একটা চেক লিস্ট আসবে, ওই চেক লিস্ট অনুযায়ী আপনাকে সেইভাবে ডকুমেন্টগুলো দিতে হবে। আমাকে একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পরে আমি আরেকটু আলোচনা করবো, আপনি দেখতে থাকবেন, ঠিক আছে? আপনি আমাদেরকে ব্রেকে যেতে হচ্ছে। ধন্যবাদ আপনার কলের জন্য। আমি এ নিয়ে আবার আলোচনা করব। ব্যারিস্টার এম কে হোসেন, আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাই। আমি ব্রেকে যাবার আগে একজন ভদ্রলোক কল করেছিলেন যে ওনার বাচ্চার 7 বছর হয়ে যাচ্ছে এবং 7 বছর রুলস অনুযায়ী উনি অ্যাপ্লিকেশন করতে চান, কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন। আমি মোটামুটি বলেছিলাম, তারপরে আমি আর একটু রিপিট করি, আশা করি আপনি অনুষ্ঠানটি দেখছেন। তারপরে আমি কলে চলে যাব, কলার যারা আছে আপনারা যাবেন না, একটু থাকেন, আমি একটু আলোচনা করে চলে যাব। তো যেটা বলছিলাম যে বাচ্চা যে 7 বছরে এখানে আছে, তার বার্থ সার্টিফিকেট যদি জন্ম হয়ে থাকে বা তারপর যদি জন্ম এখানে না হয়, তাহলে যদি এখানে কন্টিনিউয়াসলি থাকে তারাও কিন্তু কোয়ালিফাই করবে। অতএব বাচ্চার বার্থ সার্টিফিকেট ইম্পর্টেন্ট, এখানে জন্ম হলে এখানকার বার্থ সার্টিফিকেট, আর যদি সে বাংলাদেশ থেকে জন্ম হয়ে আসে তাহলে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, কারণ ওখানে রিফ্রেশ করবে যে বাবা মার ডিটেলসটা থাকে আসলে। এরপরে সে যদি এদেশে আসে, দীর্ঘদিন স্কুল রিপোর্ট কিংবা কোনো যদি তার ভালো কোনো অ্যাওয়ার্ড থাকে কিংবা যদি কোনো টিচার যদি কোনো রিকমেন্ডেশনমূলক এবং কোনো গুড রেফারেন্সমূলক কোনো যদি চিঠিপত্র দেয়, তাহলে সেটা দিতে পারবে বাচ্চার সম্পর্কে। আর পাসপোর্ট লাগবে, বায়োমেট্রিক কার্ড লাগবে। আর বাবা মার যেটা লাগে সাধারণত যে অরিজিনাল পাসপোর্ট, বায়োমেট্রিক কার্ড। টেনেন্সি এগ্রিমেন্টে তখন কথা হচ্ছিল, হ্যাঁ টেনেন্সি এগ্রিমেন্ট এখানে চাইবে, ওখানে প্রাইভেটলি কিংবা লোকাল অথরিটি কিনা হোয়াট এভার ইট ইজ, তখন দিলে তখন রেন্ট কত সেগুলো আসে এবং একটা লিস্ট অফ ডকুমেন্ট কিন্তু আসবে যখন অ্যাপ্লিকেশনটা করা হয়। চেক লিস্ট আসে যে কী কী ডকুমেন্টগুলো তখন জমা দিতে হবে কিংবা বায়োমেট্রিকের সময় দেওয়া যাবে কিংবা আপলোড করা যায়, সেই অপশনও রয়ে গেছে, কিংবা বাই পোস্টে পাঠিয়ে দেওয়া যায়। তো সেখানে কিন্তু টেনেন্সি এগ্রিমেন্টের ব্যাপার থাকবে। এখানে ফিনান্সিয়াল কোনো ইস্যু না, কিন্তু যদি বলে যে আমি জব করি, তাহলে ওখানে কিন্তু পে স্লিপ চাইবে 6 মান্থের, ব্যাংক স্টেটমেন্ট চাইবে, এই ডকুমেন্টগুলো কিন্তু চাইবে। তো পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, তারপর লেটার ফ্রম এমপ্লয়ার, এই ধরনের ডকুমেন্ট চাইবে, বায়োমেট্রিক কার্ড, অরিজিনাল পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, বাচ্চার পাসপোর্ট, বায়োমেট্রিক কার্ড এবং এমপ্লয়মেন্ট যদি থাকে তাহলে এমপ্লয়মেন্ট রিলেটেড ডকুমেন্ট। এই মোটামুটি হচ্ছে টেনেন্সি এগ্রিমেন্ট সহ এই ধরনের ডকুমেন্টগুলো কিন্তু চাইবে। এবং পরবর্তীতে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করার পরে, ফিস পে করার পরে থাকবে যেটা লিস্ট অফ চেক লিস্ট থাকবে, ওই অনুযায়ী ডকুমেন্টগুলো আপনাদেরকে বাই পোস্টে পাঠাতে পারবেন, আপলোড করতে পারবেন। আবার অনেক সময় ওখানে যাওয়ার পর অপশন থাকে আপলোড করার, এটা ডিপেন্ড আপন কোন ধরনের অ্যাপ্লিকেশন, কিন্তু FLR-FP-তে সাধারণত ওরা আপলোড করার কথা বলে, আবার বাই পোস্টে পাঠানো যায়। অনেক সময় অনেক ডকুমেন্ট থাকে আপলোড করা যায় না। আর বায়োমেট্রিক জন্য সাধারণত হোম অফিস করিডোরে এখন একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়, ওখানে যে এটা অনেক সময় ফ্রি থাকে এখন FLR-FP অ্যাপ্লিকেশনগুলো, তো ওখানে যে বায়োমেট্রিকটা দিয়ে আসতে হয়, ফটোগ্রাফটা হয়। এই ছিল মোটামুটি FLR-FP অ্যাপ্লিকেশন। ফি ওয়েভারের ব্যাপার বলছিলাম, কেউ যদি স্ট্রাগল করে থাকেন কারণ অনেক ফিস, তো সেই ক্ষেত্রে তারা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা অনলাইন অ্যাপ্লিকেশন, তারা পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট কিংবা তাদের ফিনান্সিয়াল সিচুয়েশনকে এটা কিন্তু দেখতে চাইবে, জানতে চাইবে, এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন করলে এবং যদি গ্রান্ট হয় তখন মেন অ্যাপ্লিকেশনের রেফারেন্স দেবো, ওইটি দিয়ে করলে পরে তাহলে ফি ওভার ইমিগ্রেশন, হেলথ চার্জ এবং ফিস, এই দুটোই কিন্তু এক্সেম্পটেড ওরা
করে দেয়, ইট ডিপেন্ডস আপন যে অ্যাপ্লিকেন্টদের সিচুয়েশন, ফিনান্সিয়াল সিচুয়েশনের উপরে। এই হচ্ছে মোটামুটি এফএলআরএফপি অ্যাপ্লিকেশন ও ফি ওয়েভার অ্যাপ্লিকেশন ব্যাপারে আমি আলোচনা করলাম। যদি কলার থাকে আমি কল নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনটা প্রশ্ন আছে জানার লাগি আর কি। জি বলুন। আমার প্রশ্ন হলো আর কি, আমার 10 বছর তুলে দিচ্ছে দেখি, তখন যদি আমি দেশে যাই বা আউট কতদিনের ভিতরে আমি দেশের ভিতরে ঢুকতাম হইব, হইলো একটা কোয়েশ্চন। আর 2 নম্বর কোয়েশ্চন তো আমি এই কোশ্চেনটা একটু শুনে নি, আপনি কি ভিসায় আছেন এখন? আমি ওই যে 10 বছর হলে আমরা যে লিগেল দিচ্ছে আর কি, ওইটা 2.5 বছর করে দিচ্ছে আর কি। আচ্ছা, 10 ইয়ার্স টু সেটেলমেন্টের 2.5 বছরের ভিসা পেয়েছেন। অন দ্য বেসিস কি আপনি বাচ্চাদের বেসিসে পেয়েছেন নাকি আপনার ওয়াইফের বেসিসে? না, আমি আমার দেশ নিজে অ্যাপ্লাই করছি, নিজেই আমার বেশি দিচ্ছে আর কি। আপনার নিজের বেসিসে? ইয়েস। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি জানতে চাচ্ছেন যে আপনি বাংলাদেশে যে কতদিন ম্যাক্সিমাম থাকতে পারেন, তাই তো? না না না, আমি মানে এই ভিসা টাকা ভিসা, আমার ভিসা খুব শর্ট আর কি। কতদিন ভিসা আমি ঢুকতাম পারবো, কতদিন আগে ঢুকতে হইব? ও আচ্ছা আচ্ছা, ভিসার ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু পাসপোর্ট এক্সপায়ারের 6 মাস আগে ঢুকতে হয়, এটি নিয়ম, বুঝছেন? পাসপোর্ট না, বায়োমেট্রিক কার্ড, বায়োমেট্রিক কার্ড। আর ভিসার ব্যাপারে আপনি ভিসা, এখন ঘটনা হচ্ছে যে আপনাকে তো অ্যাপ্লিকেশন করতে হবে আসার পরে, তা ধরেন আপনার অনলাইন অ্যাপ্লিকেশন, অনেক ইনফরমেশন লাগে, সময়ও লাগে, তো যে কারণে আমার মনে হয় না যে আপনি একেবারে লাস্ট মোমেন্টে আসবেন। কেন, আপনার যদি ভিসা এক্সপায়ারের 3 মাস 6 মাস আগে চলে আসেন, হ্যাঁ, এসে আপনি অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করেন, অনেক এখন ডকুমেন্ট লাগে অনেক কিছু, তারপরে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেটার সময় লাগে, ফিসের একটা ব্যাপার আছে। অথবা আপনি একদম শেষ মুহূর্তে না আসে, আমি যেটা বলবো, কারণ অ্যাপ্লিকেশন কিন্তু আপনি আগের দিনও করতে পারবেন, এবং উইদিন 28 ডেজ, এক্সপায়ারি 28 ডেজের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে? তো অতএব আপনি যদি 28 ডেজের পরে যে কোনো সময়ে, একেবারে যেদিন ভিসা শেষ হবে তার আগের দিন পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডভাইজেবল যে কেন আপনি লাস্ট মোমেন্টে রাখবেন, আপনি আর্লি চলে আসেন, এসে 2-3 মাস আগে আসেন, এসে অ্যাপ্লিকেশনটা প্রসেস করেন, আস্তে ধীরে সুন্দর করে তারপরে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন। অতএব অ্যাডভাইজেবল 3-4 মাস আগে এসে আপনি অ্যাপ্লিকেশনটা প্রসেস করার জন্য, একবারে লাস্ট মোমেন্টে আসেন না, কারণ কি অনেক ইনফরমেশন লাগে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর কল। তাহলে দেখা গেলো যে আপনি ওভারস্টে হয়ে যাচ্ছেন, তখন আরেক সমস্যা হয়ে যাবে ভবিষ্যতে, যখন আপনি ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনে যাবেন কিংবা হবে, তখন কিন্তু এটা একটা ইস্যু হবে। থ্যাংক ইউ ফর ইউর কল। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কি হারিয়ে ফেললাম কিনা? হ্যালো, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, একটু জোরে বলুন, জোরে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। আমি লাস্ট ইয়ারে আমার বায়োমেট্রিক কার্ডের জন্য পেরেছিলাম, লাস্ট ইয়ার মেতে। জি, আবু আমাকে কিছু জানায়নি ওরা, হোম অফিস। লাস্ট ইয়ার মে, এই 1 বছর হয়ে গেল? জি, 1 বছর হয়ে গেছে। এটা কি প্রথম অ্যাপ্লিকেশন? না, এটা দ্বিতীয় অ্যাপ্লিকেশন। এক্সটেনশন? ইয়েস, এক্সটেনশন। কোন বেসিসে, আপনার ওয়াইফের না বাচ্চার বেসিসে? না, আমারটা। জি, আমার। আপনার নিজের বেসিসে? নিজের। তাহলে তো অনেক সময় চলে গেছে, কেন জানি না। ওরা বলেছিল ফেব্রুয়ারিতে, বলেছিল ওরা দিয়ে দিবে, আমার সলিসিটারকে বলেছিল, বাজে আর কিছু জানায়নি ওরা। ওকে, তাহলে আমার মনে হয় চেক আপ করতে পারেন যে কেন এত লেট হচ্ছে, এখন ফাইলটা কি নিচে পড়ে গেল কিনা, ঠিক আছে? একটু চেক আপ করে দেন আপনার লয়ারকে বললে। ইমেল দেওয়া যাবে? ইমেল যদি থাকে, আপনার লয়ার যদি জানে যে কোথাও ইমেল আছে, ইমেল দিতে পারেন। ফোন আছে, ফোনে ডিফিকাল্ট, তবে চিঠি লেখায় বেটার। চিঠি লিখলে এখন অ্যাকশন হয়, ওরা কিন্তু ফাইলটা তুলে বের করবে, করে হয়তো ডিসিশন দিয়ে দেবে তাড়াতাড়ি, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর কল। থ্যাংক ইউ। আরেকটা কোয়েশ্চেন ছিল আমার। বলুন, কোনো অসুবিধা নেই। কি কোশ্চেন? আমার আরেকটা ফ্রেন্ড এসেছিল 2018-এ, হ্যাঁ, ওর ইনডিফিনিট নিয়ে এসেছিল দেশ থেকে। এখন কি কতদিন লাগবে ওর ব্রিটিশ সিটিজেন হতে? এখন কতদিন লাগবে কি করতে? ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন। ও, ব্রিটিশ সিটিজেন। জি, সে ইনডিফিনিট নিয়ে আসছে, ওই দেশ থেকে নিয়ে আসছে। সে কি বাপের বেসিসে না কিসের বেসিসে? বাপের বেসিসে। রাইট অফ অ্যাবর্ট নিয়ে আসছিল, তাই না? জি। রাইট অফ অ্যাবর্ট আসছিল নাকি ইনডিফিনিট নিয়ে আসছিল?
ইন্ডিভিজুয়াল নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা। তো এখন তো রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন তো এদেশে 5 ইয়ার্স। 5 ইয়ার্স লাগবে ওর। 5 ইয়ার্স, জি। 18 আসছে, ওর 23 তে অ্যাপ্লিকেশন করতে হবে। জি জি জি, আপনি তো ম্যাথমেটিক্সে খুবই ভালো দেখছি। হ্যাঁ, 5 বছর অপেক্ষা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর কল, থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমি এফএলআর আমার হয়ে গেছে, এক্সটেনশন ভিসা যেটা, কিন্তু আমি ইউকের বাইরে ছিলাম রাফলি 15 ডেজ, 15 to 20 ডেজ এরকম। এখন আমি যদি, আমার বেবি হয়েছে, এখন আমি যদি দেশের বাইরে মানে ধরেন বাংলাদেশে যেতে চাই, হাইস্ট আমি কতদিন থাকতে পারবো? আপা আমি আর একটু বুঝে নিই, আমার একটু ক্লারিফিকেশন। আপনি কোন বিষয়ে আছেন এখন? আমি এখন আমি স্পাউস ভিসা আছি, আমার এফএলআর হয়ে গেছে লাস্ট আপনি স্পাউস ভিসা এসেছিলেন, আসার পরে ফেব্রুয়ারিতে হয়ে গেছে। আপনি ইনডিফিনিট হয়ে এখন গেছে? আমি তার আগে এই লাস্ট আড়াই বছর আমি 15 দিন 20 দিন ছিলাম, 15 থেকে 20 দিন ইউকে বাইরে ছিলাম। তো এখন আমি যদি লং টাইমের জন্য দেশে যেতে চাই, কতদিন থাকা যাবে? আপা তাহলে আমি একটু ক্লারিফাই করে নিই। আপনি স্পাউস ভিসা আসার পরে আপনার এক্সটেনশন হয়ে গেছে, ইনডিফিনিট পেয়েছেন না পান না এখনো? না, এফএলআর মানে ফার্দার লিভ টু রিমেইন, ওইটা এফএলআর পেয়েছেন, মানে আপনি এক্সটেনশন নিয়েছেন, আর তাই তো? বছর পরে যেটা এক্সটেন্ড করতে হয়, জি জি, ওটা হয়েছে। এখন ফেব্রুয়ারিতে আমি আপডেট করেছি আর কি, সো আমি পেয়ে গেছি। এখন আমি তার আগে যে একটা রেস্ট্রিকশন থাকে, আমি জানি না সেটা, যে বছরে মানে এক বছরে কতদিন কত মাস থাকা যায় দেশের বাইরে, ইউকের বাইরে। এখানে কিন্তু কোনো কিছু, আমি অলরেডি আড়াই বছর আমি 20 দিন মতো বাইরে ছিলাম, দেশের বাইরে, ইউকের বাইরে। আমি এখন কতদিন আর হাইস্ট থাকতে পারবো? স্পাউস ভিসার ক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশন নাই যে আপনি কতদিন এখানে থাকবেন, কতদিন বাংলাদেশে থাকবেন, অ্যাজ লং আপনার ম্যারেজ ইজ সাবসিস্টিং, কারণ আপনার বেসিসটা কিন্তু আপনার হাজবেন্ড। সরি, আমি একটু শুনতে পাচ্ছি না, একটু শোনা যাচ্ছে না কন্ট্রোল রুম থেকে? হ্যালো আপা, শোনা যায়? জি, দাঁড়ান দেখি। হ্যাঁ আপা, শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে না? আমাদের একটু সমস্যা যাচ্ছে, সরি আপা। আমি যেটা বলছিলাম যে যেহেতু আপনি স্পাউস ভিসায় আসছেন এখানে, স্পাউস ভিসাদের যারা থাকবে তারা যদি অ্যাব্রোড কতদিন থাকবে এটার কিন্তু কোনো ফিক্স কোনো নিয়ম কিংবা কোনো রুলস কিংবা কোনো ডেজ নাই, ঠিক আছে? কিন্তু অ্যাজ লং আপনাদের ম্যারেজ ইজ সাবসিস্টিং, কারণ আপনার বেসিস কিন্তু আপনার হাজব্যান্ড, ঠিক আছে, ব্রিটিশ কিংবা সেটেল অটোরিটিস। তো ওনার সঙ্গে যদি সম্পর্ক আপনার থাকে তাহলে আপনি যতদিন খুশি ততদিন বেড়ালেন, কোনো অসুবিধা। কিন্তু ভবিষ্যতে যখন আপনি অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশনের ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু এই ডেগুলো কিন্তু কাউন্ট করবে যে আপনি লাস্ট 5 ইয়ার্স কিংবা লাস্ট 3 ইয়ার্সে কতদিন দেশের বাইরে ছিলেন। হ্যাঁ, এবং তখন কিন্তু একটা ইস্যু হবে। কিন্তু স্পাউস ভিসার ক্ষেত্রে অ্যাজ লং ম্যারেজ ইজ সাবসিস্টিং, আপনার ওয়াইফের সঙ্গে সম্পর্ক, হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক আছে, আপনি কোনো কারণে বাংলাদেশে যে কন্টিনিউয়াসলি কিছুদিন থাকলেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? মানে যত 1 বছরে বা 2 বছর এরকম কোনো নিয়ম নেই, যতদিন থাকা যাবে। এখন ভিসাই তো আপনার 2.5 বছর, এবং পরবর্তীতে তো আপনার অ্যাপ্লিকেশনও করতে হবে। যখন আপনি এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু ওরা আবার চাইবে যে ইউ হ্যাভ বিন লিভিং টুগেদার লাস্ট 2 ইয়ার্স। ওরা 2 ইয়ার্সে কিন্তু ডকুমেন্ট চাইবে যে আপনি একসঙ্গে আছেন। তো আমি জানি না যে কেন আপনার বাংলাদেশে যে থাকার ইচ্ছা এত লম্বা। না সেরকম পার্মানেন্ট না, আমি বলতে চাচ্ছি যে অন অফ করতে পারেন, কিন্তু যখন আপনি এক্সটেনশন অ্যাপ্লিকেশনে যাবেন কিংবা ইনডিফিনিটে যাবেন, তখন কিন্তু ওরা দেখবে যে আপনার কোন কোন অ্যাড্রেসে ছিলেন লাস্ট 3 ইয়ার্স 2 ইয়ার্স কোথায় ছিলেন, এবং ওরা দেখবে যে আপনার 6টা ডকুমেন্ট লাগবে, আপনার হাজব্যান্ডের 6টা ডকুমেন্ট লাগবে যে ইউ হ্যাভ বিন লিভিং টুগেদার, কারণ ম্যারেজ ইজ সাবসিস্টিং। এখন যদি আপনি 2 বছর কন্টিনিউয়াসলি বাংলাদেশে থাকেন এবং এসে অ্যাপ্লিকেশন করলেন, তখন ওরা ডাউট করতে পারে যে ম্যারেজটা কি আদৌ সাবসিস্ট করে কিনা, ঠিক আছে? ইউ আর পুটিং ট্রাবল বাই ইয়োর সেলফ বাই লিভিং ইন বাংলাদেশ। কিন্তু আইন নাই, কিন্তু যেহেতু ম্যারেজ ইজ সাবসিস্টিং, ম্যারেজ এখনো জেনুইন কিনা
ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু এক্সটেনশন অ্যাপ্লিকেশনে কিন্তু ওরা অ্যাসেস করবে, ঠিক আছে? তো যখন ওইটা অ্যাসেস করবে, অ্যাডভাইজেবল হবে যে আনটিল ইনডিফিনিট কিংবা ব্রিটিশ না হওয়া পর্যন্ত খুব লং টাইম বাংলাদেশে থাকা উচিত হবে না, ঠিক আছে? কারণ আমি বলতে চাচ্ছি যে এত বছর না, মানে ধরেন সাপোজ 5-6 মাস, তখন কি ধরেন এই বছর বা 5-6 মাস যদি থাকেন তাহলে ওইখানে কিন্তু ওই যে আপনি কতদিন দেশের বাইরে ছিলেন এটা কিন্তু লিস্ট দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের ভিতরে, কি রিজনিং দিয়েছেন সেটা কিন্তু দিতে হবে। আইএলআর এ ধরেন আমি এই ইয়ার হচ্ছে 2021 এ ধরেন 5-6 মাস আমি দেশের বাইরে থাকি, 5-6 মাস থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 5-6 মাস যদি ওরা মনে করে যে 5-6 মাস কেন থাকলো এবং তাদের ম্যারেজ কি কোনো ডাউট আছে কিনা, দেন ইউল বি ইন ট্রাবল। কিন্তু কোথাও বলে দেয় না যে আপনি কতদিন থাকতে পারবেন কি থাকতে পারবেন না, কিন্তু দে ক্যান রেজ দিস ইস্যু ওদের ম্যারেজ ইজ জেনুইন এবং ম্যারেজ এখনো সাবসিস্ট করে কিনা। অতএব এই ক্ষেত্রে অ্যাডভাইজেবল হবে নট টু স্টে টু লং আনটিল আপনার ইনডিফিনিট কিংবা এমনিতে আপনার মনে হয় সাবসিস্ট করলে কতটুকু মানে সেফ সাইড থাকা যায় হাইস্ট? সেফ সাইড আমি বলবো 2-3 মাসের বেশি বাংলাদেশে এই গরমের ভিতরে যে কিভাবে বাংলাদেশে থাকবেন, এখন তো অতিষ্ঠ হয়ে যাবে আপনার, ঠিক আছে? অ্যাডভাইজেবল হবে ইনডিফিনিটের আগ পর্যন্ত, খুব বেশি একটা দিন এমনি আপনি গেলেন 15 দিন 20 দিন 1 মাস থাকলেন আবার চলে আসলেন, এইভাবে কন্টিনিউয়াস যেন না হয়, তাহলে কিন্তু দে ক্যান পুট ইউ অন ডাউট। তখন ডাউট করলে হঠাৎ করে রিফিউজ করে দিলে, অ্যাপিলে দিয়ে দিলে, তখন কিন্তু আপনি সিরিয়াস স্ট্রেসে পড়ে যাবেন, ঠিক আছে? এই ডাউটটা কি মনে করেন বেবি থাকলেও ওরা ডাউট করতে পারে? কারণ ওই যে বলছি না, ওরা লাস্ট 2.5 ইয়ার্স এর ওরা ডকুমেন্ট চায়, স্প্রেডিং 6 ডকুমেন্ট চায়, অফিসিয়াল ডকুমেন্ট চায় যে আপনারা ইউ হ্যাভ বিন লিভিং দ্য সেম অ্যাড্রেস, ঠিক আছে? তখন আপনি যদি এখন বাংলাদেশের অ্যাড্রেস দিতে হবে, কারণ কিন্তু আপনাকে বলতে হবে। আমি ভ্যালিড রিজনটা দিতে চাচ্ছি যে আমার বেবি ছোট, আমার বিকজ অফ কোভিড আমি আমার প্যারেন্টস সাপোর্টের জন্য আমি যাচ্ছি, এখানে আমি আনতে পারছি না কারণ ওরা বয়স হয়ে গেছে, ওরা এখানে আসতে পারবে না বিকজ অফ হোয়াটএভার ইট ইজ আপনারা এক্সপ্লেইন করতে হবে। এখন ওরা অ্যাকসেপ্ট করবে কিনা আমি এটা জানি না। সরি আমি শুনতে পাচ্ছি না। না আমি বলছি যে আপনি যদি লং টাইম থাকেন তখন তো আপনাকে এটাকে অ্যাপ্লিকেশন দিতে হবে যে কবে গেছেন, কবে আসছেন, কি রিজন ওখানে থাকছেন। তখন এখন 6 মাস 7 মাস 1 বছর যদি হয়ে যায় এবং তারা যদি মনে করে যে না ম্যারেজটা সাবসিস্টিং নাই, তাদের কাছে ডাউট হচ্ছে, তাহলে তারা রিফিউজ করে দিতে পারে, ঠিক আছে? এখন ওরা করবে কি করবে না এটা ডিপেন্ডস হোম অফিস। অ্যাজ এ লয়ার আমি বলবো যে নট টু স্টে টু লং, 2 মাস থাকেন 3 মাস থাকেন ম্যাক্সিমাম, দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বারকটা সাহেব, আমার একটা প্রশ্ন রয়ে গেছে, এটা শেষ হয় নাই, এর লাগে আপনার লাইন কাটি দিয়েছেন। হ্যাঁ জি, কি কোশ্চেন বলেন। আমার প্রশ্ন হলো কি যে হোম অফিসের যে ফিস ওইটা মাফ করার লাগে একটা অ্যাপ্লাই করা লাগে হোম অফিসে। জি জি জি, ফ্রি ওয়েভার অ্যাপ্লিকেশন। জি জি, হয়তো এটা যদি তারা একবার যদি মাফ আমি অ্যাপ্লাই করি তে কতটুকু পসিবল আছে তারা আমারে মাফ করতে পারে? এটা ডিপেন্ড আপন ফিনান্সিয়াল সিচুয়েশন। ওরা যদি দেখে যে আপনার এনাফ কাজ নাই কিংবা আপনার ব্যাংক স্টেটমেন্টে ওই ধরনের কোনো বড় অ্যামাউন্ট যাচ্ছে না কিংবা কোনো আপনার সেভিংস নাই, ঠিক আছে, এবং আপনার যা ইনকাম হচ্ছে সেই ইনকামগুলো খরচ হয়ে যাচ্ছে এবং আপনার এন্ড অফ দ্য যখন অ্যাপ্লিকেশন করছেন তখন আপনার এনাফ ব্যালেন্স নাই, হ্যাঁ, তখন ওরা আপনাকে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। কিন্তু আপনার যদি অনেক সেভিংস থাকে, ব্যালেন্স থাকে এবং সেই ক্ষেত্রে আপনার যদি অনেক ইনকাম থাকে তখন ওরা বলবে যে তাহলে তো আপনি তো অ্যাবিলিটি আছে। আপনার যদি অ্যাবিলিটি না থাকে, আপনি যদি না পারেন এবং ওরা যদি এই এভিডেন্সের মাধ্যমে যদি ওরা হ্যাপি হয় তাহলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাধারণত হয়। এটা কি প্রত্যেক রিনিউর সময় এটা কি করা লাগবে না একবার মাফ করে দিলে আর এটা করা লাগবে না? যে আরেকবার বলেন। এটা প্রত্যেক রিনিউর সময় যে আড়াই বছর করে দিবে, যে এটা প্রত্যেক রিনিউর সময় কি এটা কি অ্যাপ্লাই করা লাগবে? একবার মাফ করে দিলে আর এটা করা লাগবে? অ্যাপ্লিকেশন যখন এক্সটেনশনের আগে এই অ্যাপ্লিকেশনটা করতে হয়। প্রত্যেক অ্যাপ্লিকেশনের সঙ্গে করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারে একবারে করলে সারা জীবনের জন্য ফ্রি না, ও ফ্রি ওয়েভার হয় না, প্রত্যেকবারে। হোম অফিসার ফিস আর কি ওই যে এনআইসিএস এর ফিস আউট? হ্যাঁ, দুটাই মাফ করে দেবে, দুটাই ওয়েভ করে দেবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলতে বলতে ওই যে অ্যাপ্লাই করার সময় আমার কি কি ডকুমেন্ট লাগবে জেনারেলি? আপনার
বায়োমেট্রিক কার্ডের পিকচার লাগবে, পাসপোর্টের পিকচার লাগবে, আপনি যদি বলেন যে জব করেন জবের পে স্লিপ লাগবে, আপনি ব্যাংকের স্টেটমেন্ট লাগবে লাস্ট 6 মান্থের, আপনি যদি আপনার বিল কত দিচ্ছেন, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, কাউন্সিল ট্যাক্স বিলস, এগুলোর এভিডেন্স লাগবে, ঠিক আছে? জি। এবং যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো ব্যাংকের 6 মান্থের ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হবে, আচ্ছা। দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো ফিস নাই, এটার জন্য কোনো ফিস নাই, ফি ওয়েভার অ্যাপ্লিকেশনে কোনো ফিস নাই, ঠিক আছে? ওইগুলো মাপ করাইবার সময় ওগুলো লাগবে? হ্যাঁ, প্রত্যেকবার যখন মাপ করার জন্য করতে হবে তখন এই ডকুমেন্টগুলো লাগবে। ওই অ্যাপ্লাই সময় লাগবে, মাপ করাইবার সময়, দুটার সময় লাগবে এটা? জি 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 জি। থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই, সুন্দর একটা প্রোগ্রাম করার লাগে। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি প্লিজ বলেন ভাইয়া। ভাইয়ের নাম কি? প্রথমে বলি, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু এই গরম টরম মিলায় একটু খারাপ যাচ্ছিল, আবার একটু তো ওয়েদার একটু মাচ বেটার, বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইওর কল। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, আমি 2 বছর হয়ে গেছে একটা ফার্দার সাবমিশন করেছিলাম। যখন ফার্দার সাবমিশন করেছিলাম তখন আমার বড় বাচ্চার বয়স ছিল 6.5 বছর। আচ্ছা। তো গত নভেম্বরে আমি যে সময় 7 বছর হয়ে গেছে বা 7 বছরের ওভার, তখন আমি তাদেরকে রিমাইন্ডার দিছি যে আমার বাচ্চাও আছে, বাচ্চার 7 বছর হয়ে গেছে। তো আমার 2 বাচ্চা। তো 6 সপ্তাহ পরে ওরা বলছে যে বাচ্চাদের স্কুলে যায় আর বাচ্চার বার্থ সার্টিফিকেট এভরিথিং দেওয়ার জন্য, সবকিছু নতুন নতুন কোনো এভিডেন্স থাকলে সবকিছু দেওয়ার জন্য। জি। তো আমি যে সময় ফার্দার সাবমিশন করার পরপরই 1 বছর পরে আমি রাইট টু ওয়ার্ক পাই। তারপর নার্স সাপোর্টেও আমি যাই ফার্দার সাবমিশন করার পরে, স্টিল আছে। তো ওই সব ডকুমেন্ট আমি পাঠিয়ে দিয়েছি গত ডিসেম্বরে ফার্স্ট উইকে। জি। এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। এরপরে আমার যে ছোট বাচ্চা, ও স্কুলে যাচ্ছে 3 মাস হয়ে গেছে, 3 মাস ধরে স্কুলে যাচ্ছে। তো এখন আমার কি করণীয় বা আমি কি কতটুকু আশা করতে পারি যে এটা? প্রথম কথা হচ্ছে যে আমি তো খুবই আশাবাদী ইনশাল্লাহ, কারণ আপনার যেহেতু বাচ্চা 2 বাচ্চাই 7 বছর হয়ে গেছে, তাই না? 2 বাচ্চাই না, বড় বাচ্চার বয়স হয়ে গেছে 8 বছর 8 মাস, আর ছোট বাচ্চার বয়স হচ্ছে 2.5 বছর। ও মাশাআল্লাহ। তো আমি খুবই আশাবাদী আপনার কেসটার ব্যাপারে, কারণ সাধারণত এখন 7 বছর বাচ্চা হয়ে গেলে সেই বাচ্চাদের অ্যাপ্লিকেশনগুলো দিয়ে দিচ্ছে, এখন স্টেট হোম অফিস থেকে দিয়ে দেয়। আগে একটু ঝামেলা করতো, কিন্তু এখন অনেক অনেক তারা ফ্লেক্সিবল এবং অনেক পজিটিভ, বিশেষ করে এই 7 ইয়ার্স রুলসের ক্ষেত্রে। তো যেহেতু ওরা সব ডকুমেন্টগুলো চেয়েছে, আপনি ডকুমেন্টগুলো দিয়েছেন লাস্ট ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তো প্রায় 6 মাস হয়ে গেল। তো আমি প্রথম কথা হচ্ছে মেরিট অনুযায়ী খুবই ভালো আপনার কেস এখন মাশাআল্লাহ, এবং আমি আশাবাদী যে আপনার এটা সাকসেসফুল হবে ইনশাল্লাহ। অ্যান্ড আপনি রাইট জিনিস করেছেন, যে ডকুমেন্টগুলো বার্থ সার্টিফিকেট সহ স্কুল রিপোর্ট কিংবা অন্যান্য যেগুলো আছে বাচ্চাদের, এগুলো সব দিয়ে দিয়েছেন, খুবই ভালো করেছেন। যেহেতু 6 মাস হয়ে গেছে, আমি বলবো যে আপনি ওদেরকে চেজ আপ করেন, যেহেতু আপনার কেস ভালো মাশাআল্লাহ, প্লাস আপনার যেহেতু ওরা ডকুমেন্টগুলো চেয়েছে, আপনি ডকুমেন্টগুলো সব কিছু দিয়ে দিয়েছেন সেই ডিসেম্বরে, আপনি ওদেরকে চেজ আপ করলে আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। আচ্ছা, যদি আমি ইনশাল্লাহ পাই, তাহলে এই যে নো পাবলিক ফান্ড, ওইটা কি উঠে আগে যখন আপনি কার্ড পেয়ে যাবেন তারপরে ওইটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হয়, ঠিক আছে? এবং ওইটাকে আগে করতে হবে না জানানোর জন্য? এখন আপনারা চাইতে পারেন যে যখন চেজ আপ লেটারে দিতে পারেন যে স্ট্রাগল করছেন ইত্যাদি ইত্যাদি। এখন যেটা করতে পারে ওরা হয়তো এখন দিয়ে দেবে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। যখন এই কার্ডটা পাবেন তারপরে ওই আপনার চেঞ্জ অফ কন্ডিশন জন্য আলাদা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তখন করলে যদি আপনার সার্কামস্টেন্সে যদি সেরকম প্রবলেম হয়, তাহলে এটা কিন্তু ওরা চেঞ্জ করে আবার নতুন করে কার্ড দেবে, আপনি পাবলিক ফান্ড তখন নিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বাট আশা তো করতে পারি ইনশাআল্লাহ পজিটিভ রেজাল্ট আপনি পাবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করলাম।
ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। শ্রী দর্শক, আমরা প্রায় একদম আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি। যদি আরেকটা কল হয়তো আমি নিতে পারি, 2 মিনিট আর সময় আছে। তো অনেক কল পেলাম, খুবই ভালো লাগলো, অনেকে সবাই অ্যাপ্রিসিয়েট করলো আমাদের প্রোগ্রাম সম্পর্কে। আমরা চেষ্টা করি সবার কল নিতে, সবার কল আমরা নিতেও পারি না, কারণ কি সময়ের স্বল্পতার কারণে। তারপর 1.5 ঘন্টা প্রোগ্রাম। তো যদি কোনো কলার থাকে কুইক আমি নিতে পারি, কলার আছে কিনা। আর যদি না থাকে তাহলে আমি জেনারিক ডিসকাশন করে আমি বিদায় নেব। তো আমি জেনারিক ডিসকাশন করি, যেটা এইমাত্র উনি বললেন যে ওনার ফার্দার সাবমিশন পেন্ডিং ছিল এবং পরবর্তীতে ওনার বাচ্চা 7 ইয়ার্স হয়ে গেছে, তখন ও হোমের সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ জি, সালাম আপা। হ্যাঁ আপনার, হ্যাঁ খুব তাড়াতাড়ি করুন কোশ্চেনটা, আমাদের একেবারে শেষের দিকে চলে আসছি প্রোগ্রামে, প্লিজ। আচ্ছা, কোশ্চেন, আমার একটা কোশ্চেন হলো যে আমি, আমার ছেলে এবং আমার ওয়াইফ আমরা ইতালি থেকে আসছি। জি জি, হ্যালো, হ্যাঁ কংগ্রাচুলেশন জি। আমরা আমাদের 5 বছর হয়ে গেছে, আমরা অলরেডি ইনডিফিনিট লিভ টু রিমেন পেয়ে গেছি। আমার ইটালিয়ান পাসপোর্ট, আমার ছেলের ইটালিয়ান পাসপোর্ট, আমার ওয়াইফের ওই বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু সে আমাদের সাথে ইতালি থেকে আসছে, সেও ইনডিফিনিট লিভ টু রিমেন পাইছে। জি জি। এখন আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফের যে বিআরসি কার্ড, বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড। জি, আপনি লাইনে থাকেন, আপনার কোশ্চেনটা আমি শুনে আনসার দিয়ে দেবো, কিন্তু আমাদের ফর্মালি অনুষ্ঠানটা শেষ করে ফেলতে হচ্ছে। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান আজকের মতো